দেখ, সেট 4, ঠিক আছে? সেট 4, ঠিক আছে? 3 টা পরের ক্লাসে করাবো। 4 করাচ্ছি আজকে। বলছে কি আ বলছে কি দেখ, কোয়েশ্চেন গুলো এই আগের পেজটা তো খুব ডিসকাশন করলাম, তাদের মোটামুটি একটা হলো। তার মানে এই পেজটা অতটা সময় নেব না। আর অনেকটা কম সময় করব। হুইচ অফ দ্য ফলোইং, যে অঙ্কগুলো বুঝতে পারি সেগুলো একটু টাইম নিয়ে বলছি। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যাপ্লিকেবল টু পার্টনার ইন দ্য অ্যাবসেন্স অফ পার্টনারশিপ এগ্রিমেন্ট। তো পার্টনারশিপ এগ্রিমেন্টে যদি কিছু বলা না থাকে, ঠিক আছে? তাহলে কি হবে? স্যালারি, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ প্রফিট, বোথ এ এন্ড বি। তো এখানে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যাপ্লিকেবল টু পার্টনার্স ইন অ্যাবসেন্স অফ পার্টনারশিপ ডিড। পার্টনারশিপ ডিডে যদি মেনশন করা না থাকে তাহলে কোনটা দেবো না? ডিডে মেনশন করা না থাকলে কোনটা দেবো না? স্যালারি দেবো না, ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেবো। কারেক্ট আনসার ডি, বোথ এ এন্ড। বোঝা গেল কি বললাম? আচ্ছা, ২ নম্বর বলছি দ্য ব্যালেন্স অফ পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স ডেবিটও হতে পারে, ক্রেডিটও হতে পারে। আগের পেয়েও ছিল ২ নম্বর। ৩ নম্বর অঙ্ক দিয়েছে, একটা অঙ্ক দিয়েছে, দেখ কি বলছে? এন এন্ড টি এত তারিখে ব্যবসা শুরু করেছে ২০,০০০ আর ১৫,০০০ টাকা দিয়ে। 1/4/24 এ মানে ৩ মাস পর এন ইন্ট্রোডিউস ১০,০০০ টাকা অ্যাডিশনাল ক্যাপিটাল। এন ১০,০০০ টাকা ক্যাপিটাল নিয়ে এসেছে, অ্যাডিশনাল ক্যাপিটাল নিয়ে এসেছে। আচ্ছা। In the business and 1/1/24 T brought 5,000 more as further capital. তো বলছে their working capital will be ৩১/১২/২৪ এ ওয়ার্কিং ক্যাপিটাল কত হবে? এর কত হবে? বির কত হবে? সিম্পল কথা বলেছে। বলে ৪ মিনিট। আচ্ছা, n এরটা তো ৩,৩০,০০০ হয়ে যাচ্ছে। আমি বলি কি করে ৩,৩০,০০০ হলো? আর n এর পর কি টি, টিটা কত হবে? মানে ১, ১০, ২৪ ছিল দেখলাম। এবার বুঝিয়েছি কি করে হলো? এই অ্যান্সারটা হবে, সির অ্যান্সারটা হবে, ঠিক আছে? ৩,৩০,০০০ আর ১,৯৫,০০০। কি করে হলো বুঝিয়েছি। এইটা তোর অজানা থাকতে পারে, এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে ওরা লিখেছে ওয়ার্কিং ক্যাপিটাল, কিন্তু কোনো জায়গায় ওয়ার্কিং ক্যাপিটাল লেখার জায়গায় ইফেক্টিভ ক্যাপিটাল বলেও এরকম কথা লেখা থাকতে পারে। ইফেক্টিভ ক্যাপিটাল বলে এই কথাটা লেখা থাকে। ঠিক আছে? এটা কি করে হচ্ছে? ধর ২ জন পার্টনার ছিল সারা বছর। এটা ২৪ সাল ১/১/২৪ থেকে এটাতে ৩১/১২/২৪। এটা হচ্ছে আমি এন এরটা বলছি। ১ম এ এন ছিল তো? ১ম ভদ্রলোকের নাম এন ছিল? দেখে নে, ১ম ভদ্রলোক এন ছিল। শুরুতে কত ছিল? ২০,০০০ টাকা। শুরুতে ছিল কত? ২০,০০০। এবার ও আবার টাকা এনেছে, দেখ ৫,০০০ টাকা মনে হয় ৫,০০০ টাকা এনেছিল। কবে এনেছিল? না ১০,০০০ টাকা। ১/৪/২৪ এ ১০,০০০ টাকা এনেছে। তো এটা ১/৪/২৪ এই দিন ১০,০০০ টাকা এনেছে। তাহলে এই ২০,০০০ টাকা কত মাস খাটলো? ১২ মাস খাটলো। 12 মান্থ। আর এই ১০,০০০ টাকাটা কত মাস খাটলো? কত মাস খাটলো? ৯ মাস খাটলো। তাহলে কি হচ্ছে দেখ, effective capital কি করে করতে হয়? ২০,০০০ into ১২ করো আর ১০,০০০ into ৯। কর ২০,০০০ into ১২ করলে কত হয়? ২,৪০,০০০। ২,৪০,০০০ আর এটা ৯০,০০০ কত হচ্ছে? ৩,৩০,০০০। হয়ে গেল। এবার দেখ টি ১/১/২৪ থেকে ৩১/১২/২৪।
শুরুতে কত ছিল টির ক্যাপিটাল? দেখ শুরুতে টির ক্যাপিটাল 15,000 টাকা ছিল, তাহলে টির ক্যাপিটাল 15,000 টাকা ছিল, এই 15,000 টাকা তুমি 12 মার্ক কাট। আর টি আবার 1, 10, 24 কত টাকা নিয়ে এসছে দেখ, কত টাকা নিয়ে এসছে বল, কত 5 টি নিয়ে এসছে কত টাকা, 5,000 টাকা নিয়ে, 5,000, তাহলে 5,000 ইন্টু 3, এখানে 5,000 কত হচ্ছে, এটা হচ্ছে 1,80,000, আর এটা হচ্ছে কত হচ্ছে স্যার, 1,95,000। এটাই তো বলেছিলাম আমি, দেখ তাহলে আমি তো তাই দাগ দিলাম, 3,30,000 আর 1,95,000, সি হবে answer। চারেরটা একটা অঙ্ক দিয়েছে, বলছে অ্যাভারেজ প্রফিট বলেছে 15,000 টাকা, ভ্যালু অফ গুডউইল বলেছে সুপার প্রফিট, এই তো আগের অঙ্কটা 6,000 টাকা। লাস্ট হয়নি, সেট টু যে অঙ্কটা করো সেই অঙ্কটা, সেট টু যে অঙ্কটা করো, হ্যাঁ আবার দেখে দিচ্ছি, সেটার ব্যাপারটা না, আবার দেখে দিচ্ছি। ফর্মুলা কি ছিল, গুডউইল মনে পড়ছে, জি ডব্লিউ ইকুয়াল টু কি ছিল বল, সুপার প্রফিট ইন্টু এন, মনে পড়ছে? তাহলে গুডউইল কত বলেছে, 18,000 টাকা। আর এন কত বলেছে স্যার, এন নাম্বার অফ ইয়ার অফ 2 বছর, তাহলে এসপি ইন্টু 2, মনে কর 18,000 বাই 2 ইকুয়াল টু এসপি, এসপি কত হলো 9,000। আর এখানে কি হয়েছে আমরা জানি, এসপি ইকুয়াল টু এপি, এসপি ইকুয়াল ফর্মুলা কি হবে, এসপি ইকুয়াল টু এপি মাইনাস এন। এসপি কত হলো 9,000 টাকা, এপি কি বলেছিল কোশ্চেনে, এপি বলেছিল 15,000 টাকা, এনপি কত হলো 6,000 টাকা, এটাই বলেছিল। আগের নম্বর লাস্ট, এটা কত নম্বর কোশ্চেনের অ্যান্সারটা করে নাও দেখ। হয়ে গেল এটা। এবার ওই পাঁচেরটা বলেছে ডিটারমাইন দ্য ভ্যালু অফ গুডউইল অফ ক্যাপিটালাইজেশন অফ এভারেজ প্রফিট মেথড, এভারেজ প্রফিট ইজ 72,000 টাকা, রেট অফ প্রফিট 10%, অ্যাসেট 9,70,000, লাইবিলিটি 4,00,000। তাহলে এখানে কোন মেথডে করতে হবে, ক্যাপিটালাইজেশন অফ এভারেজ প্রফিট ফর্মুলা কি ছিল বল, এভারেজ প্রফিট, এভারেজ প্রফিট কত ছিল 72,000 বাই 10%, 10% মানে কি ডিভাইড বাই 10 ইন্টু 100, মনে পড়ছে? মাইনাস কি করতাম, ক্যাপিটাল এমপ্লয়, ক্যাপিটাল এমপ্লয় রেশিও করেছি, সব করেছি, ক্যাপিটাল এমপ্লয় জানি, অ্যাসেট থেকে লাইবিলিটি বাদ দিলে তাকে ক্যাপিটাল এমপ্লয়। তাহলে 9,70,000 থেকে 4,00,000 বাদ দিলে কত হয়, 5,70,000, শেষ। তাহলে কত হচ্ছে দেখ, একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, তাহলে উপরে কত হচ্ছে স্যার, 72,000-এর পর একটা শূন্য, 72,000-এর পর একটা শূন্য, মানে 7,20,000 মাইনাস 5,70,000 পর শূন্য শূন্য শূন্য
তারপর একটা শূন্য হবে, 57 থেকে 72 মানে 15 নাকি? দিলাম, আমাকে একটা সি হচ্ছে, ঠিক আছে সি, বোঝা গেল। এবার বলছে কি, পাঁচটা হয়ে গেল এমসিকিউ, ঠিক আছে। বলছে দ্য রিজার্ভ হুইচ আর ক্রিয়েটেড আউট অফ ক্যাপিটাল ইনকাম অর প্রফিট ইজ নোন অ্যাজ, হ্যাঁ। বলছে কি দেখ, যদি ইংলিশ পড়তে বুঝতে অসুবিধা তখন বাংলা দেখে নিবি। মূলধন জাতীয় মুনাফা থেকে, ঠিক আছে, যে সঞ্চিতি সৃষ্টি হয় তাকে ক্যাপিটাল রিজার্ভ বলে, ঠিক আছে। তো বলছে ক্যাপিটাল প্রফিট থেকে যে রিজার্ভ ক্রিয়েট হয় তাকে বলে ক্যাপিটাল রিজার্ভ, কোনো সন্দেহ নেই, ছয়ের অ্যান্সার বি হবে। সাতেরটা বলছে কি, সাতেরটা বলছে কি, দ্য লস অন ইস্যু অফ ডিবেঞ্চার উইল বি রিটেন অফ, দ্য লস অন ইস্যু অফ ডিবেঞ্চার উইল বি রিটেন অফ, তাহলে কি হবে? এই যে তাই করেছিলাম এই অঙ্ক, লস অন ইস্যু অফ ডিবেঞ্চার মানে আমরা যে ডিবেঞ্চার ইস্যু করলে যে লস হয় সেটা রিটেন অফ করতে হয়, ঠিক আছে। সেটা কি ইন দ্য ইয়ার অফ রিডেমশন, উইদিন দ্য পিরিয়ড অফ ডিবেঞ্চার, তারপর হচ্ছে ইন দ্য ইয়ার অফ অ্যালটমেন্ট, নান অফ দিস, ঠিক আছে। তো বলছে লস অন ইস্যু অফ ডিবেঞ্চার মানে ডিবেঞ্চার যে ইস্যু করলাম তার যে লস হয় সেই লসটা রাইট অফ করতে হয়, ঠিক আছে, রাইট অফ করতে হয় ক বছরে? এটা হচ্ছে ইন দ্য ইয়ার অফ অ্যালটমেন্ট মানে ঋণপত্রের আবন্টন বছর, ঋণপত্রের আবন্টন বছর ইন দ্য ইয়ার অফ অ্যালটমেন্ট। বলছে আটেরটা বলছে দ্য আনকল শেয়ার ক্যাপিটাল হুইচ ইজ ডিসাইডেড বাই দ্য জয়েন্ট স্টক কোম্পানি দ্যাট উইল নেভার বা কল্ড আপ, নেভার বি কল্ড আপ ইন দ্য ফিউচার ইজ নোন অ্যাজ, তাকে কি ক্যাপিটাল বলে? বলছে যে অতলবী মূলধন, অতলবী মূলধন মানে হচ্ছে যেই মূলধন এখনো তলব করা হয়নি, বা ইংলিশে বলতে পারলে আনকল ক্যাপিটাল কাকে বলে, যেই ক্যাপিটাল এখনো কল করা হয়নি, যেটাকে কল করা হয়নি তাকে বলে আনকল। বলছে যে অতলবী মূলধন আর তলব করা হবে না, আর তলব করা হবে না অর্থাৎ আর কল করা হবে না, যে আনকল ক্যাপিটাল ফিউচারে আর কলই করা হবে না বলে কোম্পানি ডিসিশন নিয়েছে তাকে কি বলে, তাকে কি বলে? তাকে বলা হচ্ছে তোর, আটেরটা হবে সি, রিজার্ভ ক্যাপিটাল, রিজার্ভ ক্যাপিটাল যেটা আর কল করা হবে না মানে ঠিক হয়েছে, কলই করা হবে না, তাকে বলে রিজার্ভ ক্যাপিটাল। নয়েরটা, ইফ 3,50,000 পেড ফর দ্য পার্চেসিং নিড ওয়াট অফ 3 লাখ, দ্য ডিফারেন্স অফ 50,000, কি বলেছে, তুই আজকে ধর তোর ব্যবসা আছে, তোর তোর ব্যবসা, আমি 3 লাখ টাকার ব্যবসা কিনে নিলাম। বলছে ইফ 3,50,000 পেড ফর দ্য পার্চেসিং অফ নেট ওয়াট, ঠিক আছে, মানে কি 3,50,000 টাকার নেট সম্পত্তি, 3,50,000 টাকার নেট সম্পত্তি কয় বাবু 3 লাখ টাকার ডিবেঞ্চার বিলি করা হলো। আচ্ছা, আমি 3.5 লাখ টাকার অ্যাসেট কিনেছি, পরে 3 লাখ টাকা তোকে পেমেন্ট করেছি, তোর কাছ থেকে 3.5 লাখ টাকার অ্যাসেট নিয়ে তোকে 3 লাখ টাকা পেমেন্ট করেছি, তোকে বেশি পেমেন্ট করেছি না কম পেমেন্ট? কম পেমেন্ট করেছি। কম পেমেন্ট করলে আমার লাভ হয়, ঠিক আছে, কত টাকা লাভ হলো? 50,000 টাকা লাভ হলে কোথায় যাবে? ক্যাপিটাল রিজার্ভ, ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্টে যায়। তাহলে কি হবে? ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্টে চলে যাবে, ঠিক আছে। তাহলে দেখ এখানে ক্যাপিটাল রিজার্ভ কটা আছে? স্যার ক্যাপিটাল রিজার্ভ দুটো আছে, এ আর বি আছে, আবার ডি আছে। তাহলে কি হবে? ক্যাপিটাল রিজার্ভ, আচ্ছা দেখ, আমি যখন তোর থেকে 3.5 লাখ টাকার অ্যাসেট কিনে তোকে 3 লাখ টাকা তোকে পেমেন্ট করলাম, তাহলে আমার কত হলো? 50,000 লাভ। লাভ কি হয়? লাভ ডেবিট হয় না ক্রেডিট হয়? লাভ কি হয় জানিস? লাভ ক্রেডিট হয়, লাভ সবসময় ক্রেডিট হয়, লাভ সবসময় ক্রেডিট হয়। কিন্তু এখানটা একটু কোশ্চেনটা বাংলা আর ইংলিশের মধ্যে না ডিফারেন্স করছে। 3,50,000 টাকার নিট সম্পত্তি, ঠিক আছে, ক্রয় বাবদ 3 লাখ টাকার ডিবেঞ্চার বিলি করা হলো, মানে 3.5 লাখ টাকার অ্যাসেট কিনে 3 লাখ টাকা বিলি করেছে, ঠিক আছে। আচ্ছা ইংলিশ কি বলে? ইফ 3,50,000 পেড ফর দ্য পার্চেসিং অফ নেটওয়ার্ক 3 লাখ, দেখ বাংলা আর ইংলিশ মধ্যে ডিফারেন্স করে দিয়েছে, ঠিক আছে, বাংলা আর ইংলিশ মধ্যে ডিফারেন্স করে দিয়েছে। যদি বাংলার অ্যান্সার দেখি, বাংলার অ্যান্সার দেখি তাহলে হবে ডি, ইংলিশের অ্যান্সার দেখলে হয়ে যাবে সি। ইংলিশের অ্যান্সারটা কি বলেছে? বলছে 3,50,000 টাকা পে করি, আমি তোকে 3.5 লাখ টাকা পে করেছি, তোর থেকে 3 লাখ টাকা নিয়ে 3 লাখ টাকার অ্যাসেট নিয়ে তোকে 3.5 লাখ পে করি, বেশি টাকা পেমেন্ট করি, বেশি টাকা পেমেন্ট করলে, ঠিক আছে, বেশি টাকা পেমেন্ট করলে তাকে বলে গুডউইল, বেশি পেমেন্ট করলে গুডউইল, আর গুডউইল অলওয়েজ ডেবিট হয়, ঠিক আছে। তো তো ইংলিশের অ্যান্সারটা হচ্ছে, দেখ ইংলিশের অ্যান্সারটা হচ্ছে আমার কাছে যেটা লাগলো, ঠিক আছে, আর বাংলার অ্যান্সার হচ্ছে মূলধন সঞ্চিত থাকে।
আছে, তাই বলে দিলাম দুটো ব্যাপারটা কি হয়, দুটোই বলে দিলাম। এবার বলছে কি, বলছে দশেরটা বলছে দ্য অ্যানালাইসিস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ অ্যান অর্গানাইজেশন ডিফারেন্ট ইয়ার। এই যে কিছুক্ষণ আগে আগের পেজে করালাম, সেট টু তে করালাম, মনে পড়ে? একটা বলেছিলাম ভার্টিক্যাল অ্যানালাইসিস, একটাকে বললাম হরাইজন্টাল, সব বলেছিলাম না? বলছে দ্য অ্যানালাইসিস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ফিনান্সিয়াল স্টেটমেন্টের যে অ্যানালাইসিস গুলো হয় কোনো একটা কোম্পানি ফর ডিফারেন্ট ইয়ার, বিভিন্ন বছরের যে অ্যানালাইসিস গুলো হয়, ঠিক আছে, বিভিন্ন বছর অ্যানালাইসিস হলে তখন তাকে হরাইজন্টাল অ্যানালাইসিস বলে। হরাইজন, বিভিন্ন বছর অ্যানালাইসিস, একটা বছর হলে ভার্টিক্যাল, অনেকগুলো বছর হলে তখন তাকে বলে হরাইজন্টাল। তো দশেরটা হবে বি। এগারোটা কি বলেছে দেখ, এগারোটা বলছে ইন কেস অফ অপারেটিং রেশিও, যখন আমরা অপারেটিং, ইন কেস অফ অপারেটিং রেশিও হুজ রিলেশনশিপ এক্সপ্রেসড উইথ অপারেটিং কস্ট। আচ্ছা, অপারেটিং রেশিও বের করার সময় ফর্মুলা কি হতো? অপারেটিং রেশিও একটা হচ্ছে, একটা যে অপারেটিং কস্ট হতো, একটা সেল হতো, তাই অপারেটিং কস্ট আর সেল, অপারেটিং কস্টের সঙ্গে কার সম্পর্ক? সেল, সেল বলতে রেভিনিউ ফ্রম অপারেশন। এগারোটা হবে এ। বারোটা বলছে কারেন্ট রেশিও, বলছে 1.5:1, ওয়ার্কিং ক্যাপিটাল 30,000 টাকা, কারেন্ট লাইবিলিটি কত? কারেন্ট লাইবিলিটি কত? এটা সোজা কোশ্চেন। তাহলে ফর্মুলা কি হবে? মনে কর সিএ বাই সিএল ইকুয়াল টু 1.5, তাহলে সিএ ইকুয়াল টু 1.5 সিএল। ফর্মুলা কি ছিল? ওয়ার্কিং ক্যাপিটাল ইকুয়াল টু সিএ মাইনাস সিএল। ওয়ার্কিং ক্যাপিটাল 30,000, সি এর জায়গায় লিখবো 1.5 সিএল মাইনাস সিএল। তাহলে 30,000 ডিভাইড বাই 0.5, কেন 1.5 থেকে এক বাদ দিলে 0.5 ইকুয়াল টু সিএল। তো 30,000কে 0.5 দিয়ে গুণ করলে কত? নিচে 5 উপরে 10, মানে 3,00,000কে 5 দিয়ে ভাগ করলে, 3,00,000কে 5 দিয়ে ভাগ করলে 60,000, অ্যান্সার হচ্ছে 60,000। 12টা হবে বি, 12টা হবে বি, 60,000। কি হয়েছে? 12 লাখ অ্যান্সার করে না, 12 লাখ অ্যান্সার করে না, না না 7,000 হবে। 12 লাখ কি করে হবে? 12টা, 12টা কোন সেন্সে 12 লাখ হয়? 12 লাখ তো অপশনই নেই এটা। 30,000 টাকা দিয়েছে, 60,000 হবে answer। কি হয়েছে বল? 13টা, 13টা বলছে ইন অ্যাবসেন্স অফ, বলছে ইন অ্যাবসেন্স অর ইনকারেক্টনেস অফ হুইচ অফ দ্য ফলোইং ম্যাটার ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস ক্যান নট বি ডান প্রপারলি। তো বলছে কি, কোন বিষয়টি সঠিক না থাকলে আর্থিক কোন বিষয় সঠিকভাবে করা যায় না? হিসাব সংগ্রহ তথ্য, ঠিক আছে, হিসাব রক্ষণের পদ্ধতি, ঠিক আছে, বিশ্লেষণের পদ্ধতি, এদের সব পড়ে। তো এটা বুঝতে হবে ইন অ্যাবসেন্স অর ইনকারেক্টনেস অফ হুইচ ফলোইং ম্যাটার, এর মধ্যে কোনটা না থাকলে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস প্রপারলি করা যাবে, ঠিক আছে, প্রপারলি করা যাবে না। তো এখানে অ্যাকাউন্টিং ইনফরমেশন, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস ভালো করে করতে গেলে তোর অ্যাকাউন্টিং ইনফরমেশন লাগবে, মেথড অফ অ্যাকাউন্টিং, কোন মেথডে অ্যাকাউন্টস করে সেটা লাগবে, ঠিক আছে, আর অ্যানালাইসিস লাগবে, সব করে লাগবে। তাহলে কারেক্ট আনসার হবে 130। 14টা, 14টা অঙ্ক দিয়েছে, দেখ কি বলেছে, রেশিওর অঙ্ক দিয়ে কিছুক্ষণ আগে সেট টু তে একদম পুরো এই অঙ্কটাই করেছিলাম। 2,00,000 টাকা হবে অ্যান্সার, 2,00,000 টাকা হবে। তবে আমি দেখিয়ে দিচ্ছি 2,00,000 টাকা কি করে হলো। দেখ বলেছে ক্রেডিট সেল বলে দিয়েছে 75% অফ ক্যাশ সেল, তাই তো? তাহলে ফর্মুলা কি হবে? ক্যাশ, ক্যাশ প্লাস ক্রেডিট ইকুয়াল টু টোটাল। তাহলে ক্যাশ সেল কত বলেছে? 75% অফ ক্যাশ সেল। ক্রেডিট সেল হচ্ছে 75, কার? ক্যাশে। তাহলে ক্যাশ হচ্ছে 100, তাহলে টোটাল কত হলো? 175। আর টোটাল সেল কত? 3.5 লাখ। আমাকে বের করতে বলেছে কি? আমাকে বের করতে ক্যাশ সেল। তাহলে কত হবে? মনে পড়ছে অঙ্কটা? 3.5 লাখ বাই 175 ইন্টু 100, মনে পড়ছে কোন অঙ্কটা? 100 কাটলে তো 2, মানে 2 এর পর 3টে শূন্য আর 2 5টা শূন্য দিলাম। এবার শূন্যস্থান পূরণ বলেছে, দেখ কি বলেছে, বলছে ইফ দ্য সেম অ্যামাউন্ট অফ মানি ইজ উইথড্রন বিগিনিং অফ ইচ মান্থ, প্রতি মাসের শুরুতে টাকা তুললে কি হয়? কত হতো? 5.5 হতো, দেখি 6.5 হতো, কত হতো? 6.5, 6.5 হবে অ্যান্সার। তারপর দেখ কি বলছে, গুডউইল এর ফর্মুলা, বল ফর্মুলা কি হয়? গুডউইল ইকুয়াল টু সুপার প্রফিট ইন্টু 100 বাই কি হয় বলতে পারবি? সুপার প্রফিট ইন্টু 100 বাই রেট অফ রিটার্ন হয়। কি বললাম? রেট অফ রিটার্ন। মনে না থাকলে আমি তোকে ফর্মুলা লিখে দিচ্ছি, আমি তোকে লিখে দিচ্ছি, দেখ ফর্মুলাটা দেখ, এখানে পুরো ডিটেলসে লিখে নি। আমরা কি বলেছিলাম? ক্যাপিটালাইজেশন মেথড, মনে করার চেষ্টা কর, ক্যাপিটালাইজেশন মেথড শিখিয়েছিলাম। ক্যাপিটালাইজেশন মেথডে গুডউইল বের করার নিয়ম কি ছিল? দুদিক থেকে করা যেত, একটা অ্যাভারেজ প্রফিট আর একটা সুপার প্রফিট। সুপার প্রফিট বের করার ফর্মুলা কি ছিল? সুপার প্রফিট ডিভাইড বাই রেট অফ রিটার্ন,
এটাকে ভাঙ। সুপার প্রফিট, রেট অফ রিটার্ন মানে কি? ধর রেট অফ রিটার্ন মানে রেট, ধর সাপোজ 5%, 10% হয়েছে, তার নিচে লিখতাম 10 উপরে 100 হতো। এখানে তাই লিখেছে সুপার প্রফিট, নিচে 10 উপরে 100। বুঝতে পারলি তো? তাহলে এই যে এটা 10টা কি ছিল স্যার? রেট অফ রিটার্ন। তাহলে এখানে কোন অপশন হতে পারে রেট অফ রিটার্ন? এটা নর্মাল রেট অফ রিটার্ন। এই যে অ্যান্সারটা কি হতে পারে? আচ্ছা, 17টা কি বলেছে? অ্যাকচুয়াল ক্যাপিটাল অফ দ্য কোম্পানি। কোম্পানির অ্যাকচুয়াল ক্যাপিটাল বলতে কোনটা? অ্যাকচুয়াল ক্যাপিটাল মানে ইস্যুড ক্যাপিটাল কি অ্যাকচুয়াল ক্যাপিটাল? সাবস্ক্রাইব ক্যাপিটাল, কল্ড আপ ক্যাপিটাল, পেড আপ ক্যাপিটাল। তো 17 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কি হবে? পেড আপ ক্যাপিটাল। পেড আপ ক্যাপিটাল হচ্ছে অ্যাকচুয়াল ক্যাপিটাল। দেখ ইস্যুড ক্যাপিটাল মানে কি? ইস্যুড ক্যাপিটাল মানে জানিস? ইস্যুড ক্যাপিটাল মানে দেখছো, অথরাইজ মানে কি? ওর বেশি কোম্পানি ক্যাপিটাল হবে না। ইস্যুড মানে কি? কোম্পানি এতগুলো শেয়ারই ইস্যু করতে বেচতে চায়, এটাকে বলে ইস্যু। সাবস্ক্রাইব মানে কি? পাবলিক কতটা সাড়া দিয়েছে। আর পেড আপ মানে কি? পাবলিক কতটা হারিয়েছে, টাকা পাওয়া গেছে, ওটাকে বলে পেড আপ। তাহলে অ্যাকচুয়ালি কোনটা হয়? পেড আপ ক্যাপিটাল। পেড আপ ক্যাপিটাল সিকোয়েন্স বুঝতে হবে, বাট ব্যাপারগুলো যদি করতে হবে তাহলে তুই বুঝতে পারবি অ্যান্সার গুলো। এবার চলে 18 নম্বর কোশ্চেন অ্যান্সার। ঠিক আছে, বলছে কি 18 নম্বরটা বলছে ইফ দ্য ডিবেঞ্চার আর ইস্যুড এট এ ডিসকাউন্ট এন্ড রিডিম এট এ প্রিমিয়াম ইন দ্যাট কেস দ্য অ্যাকাউন্ট ডেট উইল বি ডেবিটেড। হ্যাঁ, খুব ভালো কথা বলেছে। ইফ দ্য ডিবেঞ্চার আর ইস্যুড ডিসকাউন্ট, ডিবেঞ্চার যদি ডিসকাউন্ট ইস্যু করি এবং শোধ যদি করি প্রিমিয়ামে, ঠিক আছে, ডিবেঞ্চার যদি তার একটু উদাহরণ দিয়ে বোঝায়, কারণ এই সব থেকে বোঝা যাবে না, আমি ক্লাসে প্রচুর অঙ্ক করেছিলাম না। ডিবেঞ্চার ইস্যু হয়েছে ডিসকাউন্টে, ধর ডিবেঞ্চার 90 টাকায় ইস্যু হয়েছে, ঠিক আছে, ডিবেঞ্চার ইস্যু করেছে কিসে? ডিসকাউন্ট মানে 100 কম মানে 90 টাকা। আর শোধ করেছে প্রিমিয়ামে, ধর 100 বেশি প্রিমিয়াম মানে ধর সাপোজ ধর 105 টাকায় শোধ করেছে। তাহলে এরকম কেসে তোর লস কত হলো? লস কত হলো বলছে, ডেবিট কত টাকা ডেবিট করলো, লস কত স্যার? 10 টাকা ডিসকাউন্টের লস আর 5 টাকা প্রিমিয়ামের লস, টোটাল 15 টাকা লস। 15 টাকা। তাহলে কি কি হবে? একটা ডিসকাউন্ট আর একটা প্রিমিয়াম। ডিসকাউন্ট প্লাস প্রিমিয়াম, দেখতো কি আছে? প্রিমিয়াম ডিসকাউন্ট, প্রিমিয়াম প্লাস ডিসকাউন্ট, এটা হবে, এটা শিখতে হবে এখন। বুঝেছিস ব্যাপারটা কি হবে? 18টা হবে সি। 19টা বলছে কি? 19টা বলেছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস ডিটারমাইন দা ড্যাশ পাওয়ার অফ অর্গানাইজেশন। ফিনান্সিয়াল স্টেটমেন্ট যে অ্যানালাইসিস করা হয়, এটা কোম্পানি কিসের পাওয়ার? প্রফিট আর্নিং, টোটাল এক্সপেন্ডিচার, টোটাল ইনকাম, কি কি ক্যাপাসিটি হতে পারে, এটা আমি বলে দিচ্ছি। 19টা কি হবে? এটা প্রফিট আর্নিং। ভালো করে বুঝে নিস। আর্থিক বিবরণী বিশ্লেষণ প্রতিষ্ঠানের কোন ক্ষমতাকে বিবেচনা করা হয়? আজকে আমি ফাইনাল অ্যাকাউন্ট করবো, আমার মানে কোন ক্ষমতা জানে? আমরা ফাইনাল অ্যাকাউন্ট একটা কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট থেকে কোন ক্ষমতা জানা যায়? ওর প্রফিটের ক্ষমতা, প্রফিট আর্নিং ক্যাপাসিটি, প্রফিট আর্নিং। তো বলছে কারেন্ট অ্যাসেট বলছে 80,000 টাকা, ওয়ার্কিং ক্যাপিটাল 30,000 টাকা, কারেন্ট রেশিও কত? তো মুখে মুখে করতে পারি, বল। বল না, বল না, মুখে মুখে করা যাবে কি করা যাবে না? কারেন্ট অ্যাসেট 80,000 টাকা, ওয়ার্কিং ক্যাপিটাল 30,000 টাকা, মুখে মুখে বল। ওয়ার্কিং ক্যাপিটাল 30,000 টাকা, আচ্ছা ওয়ার্কিং ক্যাপিটাল 30,000 টাকা, কারেন্ট অ্যাসেট 80,000 টাকা, তাহলে কারেন্ট লায়াবিলিটি 50,000 টাকা বলতে পারি না? ওয়ার্কিং ক্যাপিটাল বের করার ফর্মুলা কি? ওয়ার্কিং ক্যাপিটাল বের করার ফর্মুলা কি? সিএ মাইনাস সিএল। সিএ মাইনাস সিএল, সিএ থেকে সিএল বাদ দিলে 30,000 হবে। তাহলে সিএ যদি 80,000 হয়, সিএ যদি 80,000 হয় আর সিএল যদি 50,000 টাকা হয়, তাহলে তো সি ওয়ার্কিং ক্যাপিটাল 30,000। তাহলে কি হচ্ছে? 80,000 বাই 50,000, 80,000 বাই 50 মানে 8/5, তাই তো? 8/5 রেশিও হবে কি? 8/5। এবার 8/5 মানে কি হবে? অ্যান্সার কি হতে পারে বল? 8/5 মানে অ্যান্সারটা কি হতে পারে? একের বেশি হবে, একের বেশি হবে। একের বেশি মানে কোনটা হতে পারে? এ সির মধ্যে হতে পারে, আপনার কিছু নেই। তাহলে দেখ 8/5, আচ্ছা 8/5 2 এর বেশি হতে পারে বল? 8/5 কি 2 এর বেশি হতে পারে বল দেখি? না। তাহলে কোন অ্যান্সার হবে? দেখ, তো ভাগই করতে, তোর ক্যালকুলেটরই লাগলো না তো, তুই নিজে ভাগও করতে, টেকনিক দেখলি হয়ে গেল। কোনটা হবে? দেখ শিখতে হবে 1.6/1। আমার কথাটা বুঝতে পারলি? আমি কি করে ধরে ফেলতে পারি ফটাফট করে? ফার্স্ট, অনেক ফাস্ট করা যেতে পারে এই ব্যাপারটা, যত প্র্যাকটিস করবে তত ফাস্ট হবে, প্র্যাকটিস করতে হবে। আচ্ছা দেখ তারপরটা কি বলছে? 21 প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কিসের মধ্যে পড়ে? ফিক্সড ক্যাপিটালের মধ্যে পড়ে, ফ্লাকচুয়েটিং করে এনি টাইপ অফ, এই যে এই দেখ অ্যান্সার পেয়ে গেছি। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এনি টাইপ অফ প্রফিট সিকিং অর্গানাইজেশন, যে সমস্ত কোম্পানির উদ্দেশ্য মানে যাদের উদ্দেশ্য প্রফিট আর্ন করা, তারা সবাই পিএল অ্যাকাউন্ট করে। মানে প্রফিট সিকিং অর্গানাইজেশনের জন্যই লাগে হয় হচ্ছে তোর পিএল অ্যাকাউন্ট। তাহলে এটা হবে সি। তারপর প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন কাদের? পার্টনারশিপ ফার্ম অর জয়েন্ট স্টক কোম্পানির জন্য লাগে, ঠিক আছে তো? এটা হবে টি। 2 টি। 3 কারেন্ট অ্যাকাউন্ট কি হবে? কারেন্ট অ্যাকাউন্ট ফিক্সড ক্যাপিটাল লাগে, তাই তো? 3 হবে এ। আর ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটাল গুলোকে ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল, তাই তো? 4 হবে। তাহলে দেখ তো কি হচ্ছে? সি ডি এ বি। ডিএবি, হুম। বি নম্বর অপশন তো ডিএ আছে।
আমি অপশনটা দেখি, অপশন কি ভুল টোকা নেই তো? অপশনটা ভুল লেখা আছে। এটা সিডি এবি হবে আনসার। হ্যাঁ, সিডি এবি। এটাকে এ করে দিচ্ছি, এটাকে বি করে দিচ্ছি, সিডি এটা হবে আনসার, ঠিক আছে। 21-এরটা। হ্যাঁ, ওইটা মিনিট 2 নম্বরটা 22-এরটা কি বলছে? বলছে দ্য গুডউইল আর্নড বাই পেইং মানি। ঠিক আছে, তুমি গুডউইল কামাবে, গুডউইল আর্ন বাই পেইং মানি মানে অর্থ প্রদানের মাধ্যমে অর্জিত সুনাম। ঠিক আছে, আচ্ছা ভালো করে বুঝেছিস তো সে লাইনের মানটা? গুডউইল আর্ন বাই পেইং মানি। আজকে ধর তোর ব্যবসা আমি কিনে নিয়েছি, ঠিক আছে, ব্যবসা কিনে নিয়েছি, ব্যবসা কিনে গুডউইল হতে পারে, আবার নিজে নিজে আজকে একটা ব্যবসা তৈরি করলাম। ব্যবসা দেখ, ব্যবসায় দু রকম একটা সেলফ হয়, একটা পারচেস হয়। যেখানে গুডউইল আর্ন বাই পেইং মানি, পেইং মানি এটাকে বলে পারচেস গুডউইল, এটাকে বলে পারচেস গুডউইল। ঠিক আছে, পারচেস গুডউইল। তাহলে কি বললাম? তাহলে একের অ্যান্সারটা সি হয়ে গেল, বোঝা গেল ব্যাপারটা? গুডউইল আর্ন বাই হ্যান্ডলিং দ্য বিজনেস মোস্ট এফিসিয়েন্টলি, খুব ভালো করে ব্যবসা করার জন্য তোমার গুডউইল হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। ইনট্যাঞ্জিবল বাট নট ফিকটিসিয়াস অ্যাসেটস, ইনট্যাঞ্জিবল বাট নট ফিকটিসিয়াস, বি হবে, এটা গুডউইল, এটাকে বলে গুডউইল। চারেরটা হবে, চারেরটা হবে বি। তাহলে কি হলো? একেরটা হলো, চারেরটা হলো। তার মানে এটা হলো আর এটা হলো। আর সেলফ জেনারেটেড গুডউইল কাকে বলে? সেলফ জেনারেটেড গুডউইল কাকে বলে? দ্য গুডউইল আর্নড বাই দ্য হ্যান্ডলিং দ্য বিজনেস মোস্ট এফিসিয়েন্টলি। দুয়েরটা হবে, দুয়েরটা হবে টি, দুয়েরটা হবে টি। হুম, এটাই হচ্ছে দ্য গুডউইল হুইচ নট টু বি নোটেড ইন দ্য বুকস। যে গুডউইল বইতে দেখায় না, দ্য গুডউইল হুইচ নট টু বি নোটেড ইন দ্য বুকস, যে সুনাম বইতে লেখা হয় না। ঠিক আছে, তাকে কি লেখা হয়? এখানে কি লেখা? সিক্রেট রিজার্ভ হয় নাকি? সিক্রেট রিজার্ভ বলে কোনো পয়েন্টই হয়নি। এটা সিক্রেট রিজার্ভ হতে পারে না। এটা সিক্রেট গুডউইল হবে, কোশ্চেন ভুল লেখা ছিল, এটা সিক্রেট গুডউইল হয়। যে গুডউইল বইতে লেখা হয় না তাকে সিক্রেট গুডউইল বা হিডেন গুডউইল বলে, হিডেন গুডউইল। এটা হচ্ছে তিনেরটা এ। তাহলে কোন আনসারটা? সি ডি এ বি, যে বিটটা হবে 23-এরটা। এটা তো আগের পেজেই করলাম, মনে পড়ছে? সেট টুতে করলাম, মনে পড়ে কোশ্চেনটা? ইন্টার ভার্টিকাল হরাইজন্টাল। তাহলে দেখ এখানে অ্যান্সারটা কি হতে পারে 23-এরটা? ইন্টা ফার্ম অ্যানালিসিস। ইন্টা মানে কি? একই কোম্পানির মধ্যে। দেখ তো কোথায় লেখা আছে একই কোম্পানির মধ্যে? একই কোম্পানির মধ্যে অনেকগুলো বছর, এই দেখ, টু কম্পেয়ার ফিনান্সিয়াল ইনফরমেশন অফ অ্যান অর্গানাইজেশন টু মাল্টিপল পিরিয়ড অফ টাইম। ঠিক আছে, তাহলে একেরটা হচ্ছে বি হচ্ছে, তাই তো? আচ্ছা, ইন্টার ফার্ম একটা কোম্পানি আর একটা কোম্পানি, এই যে ডি হবে, দুয়েরটা ডি হবে। দেখ দুয়েরটা কি বলে? ডি কম্পেয়ার ফিনান্সিয়াল ইনফরমেশন অফ টু অর মোর অর্গানাইজেশন অফ দ্য সেম ইন্ডাস্ট্রি। ভার্টিক্যাল অ্যানালাইসিস, ভার্টিক্যাল অ্যানালাইসিস কি বলে? 1 বছরের মধ্যে হবে, আর হরাইজন্টাল মানে অনেকগুলো বছর। তাহলে তাহলে এখানে দেখ কি বলেছে, কি কি হয়ে গেল আমার? বি আর ডি হয়ে গেল। সিটা কি ছিল? দ্য অ্যাকাউন্টিং পিরিয়ড ইজ রিভিউড, সি। এ আর সি বাকি আছে। অ্যান্সার পেয়ে গেই, বি না, অ্যান্সারটা হবে বি। বি হবে অ্যান্সারটা, দেখ বি। বি হবে, দেখ কি করে বুঝতে পারছিস বি আর ডি? দেখ ভালো করে দেখ, তোর তুই এক আর দুই এর অ্যান্সার বি আর ডি বের করে ফেলেছে, আর বি আর ডি এর কোনো অপশনই নেই। ঠিক আছে, একটাই অপশন আছে। আচ্ছা, কিন্তু বলে দিচ্ছে ওটা সি আর এটা কি বলেছিল? সি আর এটা মানে ওই পয়েন্টটা বলে দিই। ভার্টিক্যাল ভার্টিক্যাল অ্যানালাইসিস, ভার্টিক্যাল অ্যানালাইসিস বলছে সি, বলছে অ্যাকাউন্টিং পিরিয়ড রিভিউ। ঠিক আছে, রিভিউ তার মানে অ্যাকাউন্টিং পিরিয়ড রিভিউ মানে এ দেখ বলছে একটি হিসাবকাল মানে কি? 1 বছরের। ঠিক আছে, আর্থিক বিবরণীগুলি পর্যালোচনা করে 1 বছরের তো বলেছে, 1 বছর তো ভার্টিক্যাল। ঠিক আছে, আর হরাইজন্টাল কি? একাধিক হিসাবকালে। বুঝতে পারলি তফাৎটা? তাহলে নিশ্চয়ই বুঝতে হবে ব্যাপারগুলো, ব্যাপারগুলো বুঝতে হবে। তার মানে এখানে কি হচ্ছে? এটা হচ্ছে সি হবে, আর এটা হচ্ছে এ হবে। তাহলে বুঝতে পারছিস ব্যাপারগুলো? 24-এরটা, 24-এরটা কি বলছে? প্রফিট আর্নিং ক্যাপাসিটি রেশিও। প্রফিট আর্নিং ক্যাপাসিটি রেশিও কোনটার মধ্যে বল দেখি? এই 4টে রেশিওর মধ্যে কোনটা প্রফিট আর্নিং ক্যাপাসিটি রেশিও? আচ্ছা দেখে নিচ্ছি, এটা আমি এখনো পরেরটা দিচ্ছি। এফিসিয়েন্সি রেশিও কোনটার মধ্যে? এফিসিয়েন্সি রেশিও কোনটা হতে পারে?
এর মধ্যে এফিসিয়েন্সি রেশিও কোনটা হতে পারে দেখ। এই এফিসিয়েন্সি রেটেড রেশিও কোনটা বলতো, ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও, দু একটা হচ্ছে এ। শর্ট টার্ম ফিনান্সিয়াল সলভেন্সি রেশিও শর্ট টার্ম, লং টার্ম তো তোর ডেট ইকুইটি রেশিও, চারেরটা হবে বি, চারেরটা হবে বি। তিনেরটা হচ্ছে ডি করে দে, তিনেরটা শর্ট টার্ম ফিনান্সিয়াল সলভেন্সি রেশিওর মধ্যে কি পড়ে? লং টার্মটা হচ্ছে এটা দ্বারা বি হবে, এটা বিটা লিখে নি ভালো ভালো। আচ্ছা এটা হবে তিনেরটা, কি হবে তিনেরটা হবে কি বললাম, তিনেরটা ডি। বুঝতে পারলি তো? তাহলে প্রথম দিন বলছি এফিসিয়েন্সি রেটেড রেশিও কোনটা হচ্ছে, ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও। শর্ট টার্ম ফিনান্সিয়াল সলভেন্সি রেশিওর মধ্যে কোনটা পড়ে, লিকুইড রেশিও। লং টার্মের মধ্যে কোনটা পড়ে, ডেট ইকুইটি রেশিও। তাহলে পড়ে রইল কি, প্রফিট আর্নিং ক্যাপাসিটি রিলেটেড রেশিওর মধ্যে কি পড়বে, সি হবে, ওটা ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও পড়ে, ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। অ্যাকচুয়ালি প্রফিট আর্নিং রেশিওর মধ্যে তো আরো অনেকগুলো রেশিও ছিল, বাট এখানে অপশন নেই, এখানে এটাই পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এই দেখ, এখানে ভুল দিয়েছে কোশ্চেন, তাই বলছি আমি, আমার কাছে ডাউট লাগছে এখানে কোশ্চেন। ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও হবে না, এটা এটা হবে অপারেটিং রেশিও, এটা হবে অপারেটিং রেশিও, কোশ্চেন ভুল ছিল। বুঝতে পারলি, এটা কোশ্চেন ভুল ছিল, এই জন্য ডাউট লাগছিল কোশ্চেনটা। তাহলে কোনটা হলো, সি এ ডি বি, সি এ ডি বি কোনটা, বি। আচ্ছা এবার দেখ কি বলছে, 25-এরটা বিবৃতি, বিবৃতি সঠিক ব্যাখ্যা ও কারণ নির্দেশ কর। দেখ কি বলছে, পার্টনার স্যালারি ইজ শোন ইন পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। পিএল, এটা তো আগেও ছিল, পার্টনার স্যালারি কোথায় দেখায়, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে দেখায়। ঠিক আছে স্যার, এটা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রিজন কি বলছে, বলছে পার্টনার্স আর গেট স্যালারি when there is an agreement among them related salary, ঠিক আছে তো? তার মানে ঠিকই আছে, রিজনটাও ঠিক আছে। তাহলে 25-এর অ্যান্সারটা কি হতে পারে, 25-এর অ্যান্সারটা কি হতে পারে, বলছে এ আর বি বোথ কারেক্ট, আর ইজ দ্য কারেক্ট রিজন অফ ডি। ঠিকই তো লেখা আছে এখানে, এটা এর অ্যান্সারটা হবে। কি বলেছে এখানে, কি বলতে চেয়েছে, বলছে পার্টনার স্যালারি কোথায় দেখায়, আমরা পিএল অ্যাকাউন্টে দেখাই। আর বলছে কারণটা কি, কারণ পার্টনার স্যালারি, পার্টনার্স আর গেট স্যালারি, পার্টনাররা স্যালারি পাবে when there is in an agreement among them related salary, স্যালারি রিলেটেড যদি কোনো এগ্রিমেন্ট থাকে তাহলে তোরা পাবো। ঠিক আছে, পুরো ঠিক আছে। এটা 26-এর কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে। সিক্রেট রিজার্ভ নট শোন ইন দ্য বুকস অফ অ্যাকাউন্ট, আবার সিক্রেট রিজার্ভ লিখেছে, সিক্রেট গুডউইল হবে, এটা সিক্রেট গুডউইল হবে, ভুল লিখেছে, সিক্রেট গুডউইল হবে, সিক্রেট গুডউইল নট শোন ইন দ্য বুকস অফ অ্যাকাউন্ট, ঠিক আছে। রিজন কি বলছে, দ্য সিক্রেট, আবার রিজার্ভ লিখে, রিজার্ভ না গুডউইল হবে, গুডউইল হবে, সিক্রেট গুডউইল হবে। সিক্রেট গুডউইল হ্যাজ নট এনি ম্যাটেরিয়াল এক্সিস্টেন্স, বলছে সিক্রেট গুডউইল বইতে লেখা হয় না, ঠিক তো? কেন, কেন, কারণ সিক্রেট গুডউইলের কোনো বাস্তব অস্তিত্ব থাকে না, ঠিক আছে। তাহলে এবার বাস্তব অস্তিত্ব মানে কি বলছে, নট এনি ম্যাটেরিয়াল এক্সিস্টেন্ট। তো বলছে কি, এর তো কারেক্ট, সিক্রেট গুডউইল নট শোন ইন দ্য বুকস অফ অ্যাকাউন্ট, বইতে বইতে দেখানো হয় না, ঠিক। হিডেন গুডউইল বইতে দেখায় না, সিক্রেট গুডউইল নট শোন ইন দ্য বুকস অফ অ্যাকাউন্ট। কারণটা কি, কারণটা কি, ওরা কি লিখেছে, রিজনটা কি বলছে, বলছে রিজন, ওরা লিখেছে সিক্রেট গুডউইল নট এনি ম্যাটেরিয়াল এক্সিস্টেন্স, এর কোনো এক্সিস্টেন্স নেই সিক্রেট গুডউইল, না এরকম নয়, এরকম ব্যাপারটা ঠিক নয়, কারণটা এটা নয়। সিক্রেট গুডউইল, বলছে সিক্রেট গুডউইল বইতে দেখায় না, তার পেছনে কারণটা কি, কারণটা কি বইতে দেখান, কারণ বইতে কোন গুডউইল দেখানো হয়, বইতে পারচেজ গুডউইল দেখানো, সিক্রেট গুডউইল বইতে দেখানো হয় না, ঠিক আছে। তো এর কারণ বলছে এর কোনো অস্তিত্ব নেই, না এটা ভুল কথা, এটা ঠিক নয়। তাহলে কারেক্ট, এটা অ্যাসারশন কারেক্ট হবে, রিজনটা ভুল আছে। আমরা বইতে কোন গুডউইল দেখাই, পারচেজ গুডউইল দেখাই, বইতে সিক্রেট গুডউইল দেখাই না, ঠিক আছে। সিক্রেট মানে হিডেন গুডউইল দেখায় না, মানে কি বলবো, বইতে আমরা কোন গুডউইল দেখাই, বইতে আমরা পারচেজ গুডউইল দেখাই, যেই গুডউইল পারচেজ করা সেটাই দেখানো হয়, ঠিক আছে তো। কিন্তু যদি সেলফ জেনারেটেড গুডউইল হয় সেই গুডউইল কিন্তু আমরা দেখাই না, ঠিক আছে, সেই গুডউইল আমরা দেখাই। 27-টা কি বলছে, ব্যালেন্স অফ সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ শোন ইন দ্য লাইব্রেরি সাইড অফ দ্য ব্যালেন্স শিট। আচ্ছা, সিকিউরিটিজ প্রিমিয়াম ব্যালেন্সের লাইব্রেরি সাইডে দেখানো হয়, এটা ঠিক। বলছে সিকিউরিটিজ প্রিমিয়াম ইজ আ রেভিনিউ প্রফিট, সিকিউরিটিজ প্রিমিয়াম এক ধরনের রেভিনিউ প্রফিট, সিকিউরিটিজ প্রিমিয়াম এক ধরনের রেভিনিউ প্রফিট।
সিকিউরিটিজ প্রিমিয়াম কি ধরনের প্রফিট? সিকিউরিটিজ প্রিমিয়াম ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে দেখানো হয়, এটা পুরো সত্য, কিন্তু সিকিউরিটিজ প্রিমিয়াম কি ধরনের প্রফিট? সিকিউরিটিজ প্রিমিয়াম ব্যালেন্স শিটে কোনগুলো দেখানো হয়? ব্যালেন্স শিটে লাইবিলিটি সাইডে সিকিউরিটিজ প্রিমিয়াম দেখিয়েছি, তার মানে সেটা দেখতে হবে। এখানে কি বলেছে? বলছে সিকিউরিটিজ প্রিমিয়াম যেহেতু রেভিনিউ প্রফিট তাই লাইবিলিটি সাইড দেখায় না, সিকিউরিটিজ প্রিমিয়াম ক্যাপিটাল প্রফিট বলে লাইবিলিটি সাইড দেখায়। সিকিউরিটিজ প্রিমিয়াম মানে ক্যাপিটাল, ঠিক আছে, ক্যাপিটাল প্রফিট বলে লাইবিলিটি সাইড দেখায়। তাহলে এখানে কি বলেছে? স্যার রেভিনিউ, এটা রিজন তো ভুল দিয়েছে, তাহলে কি হবে? অ্যাসারশন কারেক্ট, রিজন ভুল, কি হবে অ্যান্সার? 28। বলছে borrowers has not any claim on business profit, মানে বিজনেসে যে লাভ হয় তার উপর কিন্তু যারা ব্যবসাকে টাকা ধার দেয়, লোন দেয়, তারা দাবি করতে পারে না, ঠিক আছে, এটা ঠিক আছে, ঠিক লিখেছে। আচ্ছা, রিজন borrower আর অনলি এন্টাইটেলড ইন্টারেস্ট এট দ্য পিরিয়ড, হ্যাঁ, যে যারা ধার দেয় তারা ইন্টারেস্ট পায়, ইন্টারেস্ট পেতে পারে, ইন্টারেস্ট পেতে পারে, ঠিক আছে। ওরা মানে যারা আমাদের বিজনেসকে যারা লোন দেয় তারা কি বিজনেস থেকে কি পেতে পারে? ইন্টারেস্ট পেতে পারে, ঠিক আছে। ওরা যে ব্যবসায় যে লাভ হয়, লাভ কি দাবি করতে পারে না? তাহলে এটা হবে এ আর আর বোথ কারেক্ট, আর আর ইজ দ্য কারেক্ট রিজন অফ এ, এর অ্যান্সারটা 29। বলছে কি বাই অ্যানালাইজিং ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করে ইনভেস্টর ক্যান টেক ইনভেস্টমেন্ট ডিসিশন। আচ্ছা, আমরা যদি ফিনান্সিয়াল স্টেটমেন্ট ভালো করে অ্যানালাইসিস করা হয় তাহলে ইনভেস্টর কিন্তু ডিসিশন নিতে পারে ইনভেস্টমেন্টের ব্যাপারে। রিজন কি বলছে? বাই অ্যানালাইজিং ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করে ক্রেডিটর্স মে নো অ্যাবাউট শর্ট টার্ম সলভেন্সি অফ দ্য কোম্পানির শর্ট টার্ম সলভেন্সি সম্পর্কে জানতে পারে। তাহলে 29-এর কোশ্চেনের অ্যান্সারটা কি বলছে? 29-এর ভালো করে যদি বুঝিস, বলছে এখানে বলছে বাই অ্যানালাইজিং ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করে ইনভেস্টর কি ডিসিশন, ইনভেস্টমেন্ট সম্পর্কে ডিসিশন নিতে পারে। তাহলে ইনভেস্টমেন্ট সম্পর্কে যে ডিসিশন নিতে পারে, ঠিক আছে, তার পেছনে কারণটা কি? তার মানে ফিনান্সিয়াল স্টেটমেন্ট ভালো করে করা হয় তাই জন্য ওরা ডিসিশন নিতে পারবে। কিন্তু এখানে কি বলেছে? বলছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করার ফলে ক্রেডিটর্স শর্ট টার্ম সলভেন্সি, কোম্পানির শর্ট টার্ম সলভেন্সি জানতে পারে। এটা ঠিক, এটাও ঠিক, কিন্তু ওইটার কারণ এটা না, ওটা ঠিক। এখানে কোনো ভুল নেই, যে আমাদের ব্যবসাকে যে লোন দেবে সে অবশ্যই জানতে চাইবে যে আমি আদৌ লোনের টাকা মেটাতে পারবো, জানতে চাই, এইটা জানতে চাই, এটা একদম ঠিক কথা বলেছে। কিন্তু পার্টিকুলার আজকে ধর এটা ধরলো, এবার ধর অন্য একটা কোম্পানি, ধর সাপোজ ধর টাটা কোম্পানিতে দুজন লোক আছে, একটা এক্স আছে একটা ওয়াই আছে। এক্স টাটা কোম্পানি ইনভেস্ট করতে চায়, ও জানতে চাইবে টাটা কোম্পানি ইনভেস্টমেন্ট সম্পর্কে জিনিস জানতে চায়, ঠিক আছে, ঠিক আছে। এবার ওয়াই কোম্পানি টাটা কোম্পানিকে লোন দেবে, কেন? এবার লোন দেবে, ও ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস থেকে এটাই জানতে চাই যে লোন দিতে পারবে, লোন শোধ করতে পারবে। দুটো জিনিস কি এক জিনিস হচ্ছে না? তাহলে এটা তো হতো দুটোই সত্য, কিন্তু কারেক্ট রিজন নয়। 30-এরটা বলছে কি? বলছে দ্য কোম্পানিজ লং টার্ম ফিনান্সিয়াল সলভেন্সি ক্যান নোন বাই কারেন্ট রেশিও থেকে কি লং টার্ম সলভেন্সি জানতে পারি, শর্ট টার্ম সলভেন্সি জানতে পারি। তোমারটা ভুল দিয়েছে অ্যাসারশন। রিজনিং কারেন্ট রেশিও লিকুইড রেশিও হচ্ছে সলভেন্সি রেশিও, হেল্প টু ডিটারমাইন শর্ট টার্ম সলভেন্সি রেশিও, ঠিক আছে। তো 30-এর কোশ্চেনের অ্যান্সারটা কি বলছে? এ নট কারেক্ট, আর কারেক্ট। বুঝতে পারলি? প্রথমটা বললাম এ তো ভুল, কিন্তু কারেন্ট রেশিও লিকুইড রেশিও সব সলভেন্সি রেশিও। আচ্ছা, সত্য মিথ্যে চলে যায়, ট্রু ফলস, ঠিক আছে। তো বলছে কোম্পানি ইজ ফর্ম অ্যান্ড রান অ্যাজ পার কোম্পানি অ্যাক্ট 1956 কি বলছে 1956, 1956 সালে কোম্পানি আইন দ্বারা কোম্পানি গঠন ও পরিচালিত হয়। এই যে আমরা যে কোম্পানি, দেখ এখানে কিন্তু লেটেস্ট কোম্পানি বলে, বলছে কোম্পানি আইন গঠন হয়েছে পর্যন্ত কবে? 1956 সালের আইন অনুযায়ী। তো এটা ঠিক আছে, এটা ঠিক। তারপর বলছে কোম্পানি ডাজ নট গেট রিকগনিশন উইদাউট ইটস রেজিস্ট্রেশন, কোম্পানি রেজিস্ট্রেশন ছাড়া কখনোই স্বীকৃতি লাভ করতে পারে না, ঠিক আছে। রিকগনিশন হয় না, রিকগনাইজ করতে পারে না কোম্পানি রেজিস্ট্রেশন ছাড়া, একদম ঠিক। কোম্পানিতে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক, ঠিক আছে। এটা ট্রু হচ্ছে, ঠিক আছে। দ্য কোম্পানি ইজ অ্যান আর্টিফিশিয়াল পার্সন ইন দ্য আই অফ ল, মানে আইনের চোখে, কোম্পানি কি, জানিস, আইনের চোখে কোম্পানি কৃত্রিম ব্যক্তি, এটাও তো ঠিক। আর্টিফিশিয়াল পার্সন একটা বৈশিষ্ট্য ছিল। দ্য ওয়ার্ড এলটিডি ইউজড এট দ্য এন্ড, ও বাবা এমন ভাবে এলটিডি মানে লিমিটেড, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি লিমিটেডটা এরকম ভাবে লেখে না, এলটিডি এরকম ভাবে লেখা থাকে, ছোটতে লেখা থাকে, যেগুলো বড় দিয়ে বোঝা যাচ্ছে না, ঠিক আছে। দ্য ওয়ার্ড এলটিডি ইউজ এট দ্য এন্ড অফ ডোমেস্টিক কোম্পানি নেম, ডোমেস্টিক কোম্পানির নামের শেষে, লিমিটেড কি ডোমেস্টিক কোম্পানির নামের শেষে লেখা হয়? প্রাইভেট কোম্পানি নামে, প্রাইভেট না, পাবলিক,
ঠিক আছে, লিমিটেড কথাটা লিমিটেড কথাটা লেখা হয় হচ্ছে তোর কোম্পানির নামে শেষে, ঠিক আছে। দ্য ওয়ার্ড লিমিটেড ইউজ অ্যাট দ্য এন্ড অফ ডোমেস্টিক কোম্পানি নেম, তো এটা ফলস আছে, এটা ফলস আছে। তাহলে কি হচ্ছে, এটা কাটা। প্রাইভেট কোম্পানির নাম হিসেবে পিভিটি লিমিটেড লেখা, আর পাবলিক কোম্পানিতে শুধু লিমিটেড, ঠিক আছে তো। তার মানে ডিটটা ভুল তো শিওর, বি সি ঠিক আছে, ঠিক আছে তো। তাহলে কোন পয়েন্ট হচ্ছে দেখ তো। এখানে অপশনটাই দেয়নি এরকম, এ বি সি ঠিক আছে, এ বি সি ঠিক, একটাও আছে এ ঠিক, বি ভুল। বইতে সি, বইতে সির অ্যান্সার দিয়েছে, বুঝছো, বইতে বইতে সি দিয়েছে। হ্যাঁ হ্যাঁ ডিএলটা কিন্তু ঠিক। হ্যাঁ, তিনটেই ঠিক। তাহলে আছে কি এরকম কোনো অপশন? না, এরকম কোনো অপশন নেই। তার মানে আমি কি লিখতে পারি এখানটায়, এখানটায় না সিট, সিটটা আমি রাইট মারছি, সিটটা রাইট মেরে ওই দেখ কি বলবো এখানটায়, এখানটায় এটা এটা লিখে দিই ট্রু, এটা লিখে দিই true, এটা লিখে দিলাম ট্রু। ঠিক আছে, এবার যদি তোর পরীক্ষা যদি এমসিকিউটা আসে তখন তুই কি করবি, যদি অপশন যদি না চেঞ্জ করে, ওরা বলে 1956 সালে কোম্পানি আইন দ্বারা কোম্পানি গঠন ও পরিচালিত হয়। অ্যাকচুয়ালি এটাই হওয়া উচিত, কিন্তু এখানে তো বলে লেটেস্ট, তো ওরা এটাকে 2013 সাল ধরেছে, ওরা ধরেছে 2013 সাল। 32টা মুনাফা হলে, ও সরি ইংলিশটা দেখছি, ইন্টারেস্ট ইজ পেড অ্যাট আ ফিক্সড রেট অন দ্য ডিবেঞ্চার ইফ দ্য বিজনেস আর্ন এনি প্রফিট। বলছে ইন্টারেস্ট পেড করা ফিক্সড রেটে, যে বিজনেসে যদি প্রফিট হয়, এটা তো ভুল, বিজনেসে প্রফিট হোক বা লস হোক ইন্টারেস্ট পে করতেই হবে। তার মানে এরটা তো ভুল লাগছে, 32-এর এরটা ভুল লাগছে, এটা ভুল। বিটটা 12% ডিবেঞ্চার মিনস দ্যাট দ্য কোম্পানি পে ইন্টারেস্ট অ্যাট দ্য রেট 12% অ্যানুয়ালি, হ্যাঁ এটা ঠিক আছে। তারপর বলছে ইন জিরো কুপন বন্ড দেয়ার ইজ নট এনি ইন্টারেস্ট রেট, হ্যাঁ জিরো কুপন বন্ডে কোনো ইন্টারেস্ট হয় না, ঠিক আছে। কোম্পানি ডেট ইজ ইন্টারনাল লাইবিলিটি, কোম্পানি ডেট ইন্টারনাল লাইবিলিটি, না এটা ইন্টারনাল লাইবিলিটি, এটা এক্সটার্নাল লাইবিলিটি, ভুল। তার মানে ভুল ঠিক ঠিক ভুল, সিটটা ভুল ঠিক ঠিক ভুল, সিটটা ফলস ট্রু ট্রু ফলস, ঠিক আছে তো, বুঝেছিস সেটা। এবার দেখ 33-এরটা, বলছে কি কম্পারেটিভ অ্যানালাইসিস ইজ অফেন কল্ড ইন্টার, comparative analysis is often called inter-accounting year. Inter-accounting year. Common size financial statement often called inter-company analysis. The analysis of information through vertical and horizontal method can be done by comparative analysis, and common size analysis is a very famous method of financial analysis. তো এটা বলেছি 33 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা। বলেছে দেখ এখানে তুলনামূলক বিশ্লেষণ, তুলনামূলক বিশ্লেষণ মানে বুঝিস তো, তুলনামূলক বিশ্লেষণ মানে হচ্ছে তোর কম্পারেটিভ অ্যানালাইসিস, কম্পারেটিভ অ্যানালাইসিস অফেন কল্ড ইন্টার অ্যাকাউন্টিং ইয়ার, ইন্টার অ্যাকাউন্টিং ইয়ার মানে ইন্টার অ্যাকাউন্টিং ইয়ার, ইন্টার অ্যাকাউন্টিং ইয়ার বলছে অনেক সময় আন্ত হিসাব বছর, মানে এই যে কম্পারেটিভ অ্যানালাইসিসের আরেকটা নাম আছে, কম্পারেটিভ অ্যানালাইসিসের আরেকটা নাম হচ্ছে ইন্টার অ্যাকাউন্টিং ইয়ার, ইন্টার অ্যাকাউন্টিং ইয়ার এর আরেকটা নাম, কম্পারেটিভ অ্যানালাইসিস আরেকটা নাম ইন্টার অ্যাকাউন্টিং ইয়ার। কেন বলা হয় ইন্টার অ্যাকাউন্টিং ইয়ার? কারণ হচ্ছে এটা না দুটো বছরের মধ্যে কম্পেয়ার করা হয়, তাই হচ্ছে ইন্টার অ্যাকাউন্টিং ইয়ার, 2-3 বছরের মধ্যে কম্পেয়ার করা হয়। তা 33-এরটা এরটা কারেক্ট লাগলো, এরটা কারেক্ট।
34 বলছি। হ্যাঁ, কম্পারেটিভ অ্যানালিসিসকে কি বলা হয়? ইন্টার অ্যাকাউন্ট, কারণ কম্পারেটিভ অ্যানালিসিস কি করে, ও বিভিন্ন বছরের মধ্যে তুলনা করে, বিভিন্ন বছরের মধ্যে কম্পেয়ার করে, তাই এটাকে বলে ইন্টার অ্যাকাউন্টিং ইয়ার অ্যানালিসিস। তারপরে দেখ সিট পয়েন্টটা বলি, দ্য অ্যানালিসিস অফ ইনফরমেশন থ্রু ভার্টিক্যাল হরাইজন্টাল মেথড আর ডান বাই কম্পারেটিভ অ্যানালিসিস। হ্যাঁ, ভার্টিক্যাল মেথড বা এইটা ঠিক বলেছে, তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে সমান্তরাল বা পাশাপাশি পদ্ধতির তথ্যের বিশ্লেষণ বলা হয়। ঠিক আছে, এটাও ঠিক বলেছে। ঠিক আছে, দুটোই ঠিক বলেছে। কিন্তু ওই যে বি নম্বর বই কমন সাইজ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস অফেন, মানে কমন সাইজ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিসকে বলা হয় কি ইন্টার কোম্পানি অ্যানালিসিস। ঠিক আছে, কমন সাইজ ফিনান্সিয়াল অ্যানালিসিসকে বলা হয় ইন্টার কোম্পানি অ্যানালিসিস। ঠিক আছে, তো এটা ঠিক নয়, ইন্টার কোম্পানি অ্যানালিসিস বলা হয়। মানে 33 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা দেখ, এরটা কারেক্ট হচ্ছে আর এরটা কারেক্ট হচ্ছে আর সিটটা কারেক্ট হচ্ছে। 34 অ্যাভারেজ কেইটাস রিলেশনশিপ। ঠিক আছে, আর এস্টাবলিশ উইথ দ্য পারচেস অফ দ্য রেস্ট অফ দ্য প্রোডাক্ট উইথ কেইটাস টার্নওভার রেশিও। অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড ক্যান বি ডিটারমাইন কেইটাস টার্নওভার রেশিও। এটা 34-এর বিটটা ঠিক আছে, 34-এর বিটটা ঠিক আছে। টু ডিটারমাইন দ্য কেইটাস টার্নওভার রেশিও, কেইটাস টার্নওভার রেশিও এর টোটাল সেলস এই বোথ ক্যাশ সেল কেইট সেল আর টু বি কনসিডার্ড। ভুল, সিটটা ভুল লেখা আছে। ডি, ইন দ্য কেস অফ নিউলি স্টার্টেড কোম্পানি দেয়ার ইজ নো ওপেনিং ডেটার্স। ঠিক আছে, এটাও ঠিক আছে, ডিটা ঠিক আছে। দেখ তো বি ঠিক ডি ঠিক, কোনটা হচ্ছে? বি আর ডি। হুম, বি ঠিক ডি ঠিক। দেখ বি নম্বর, আচ্ছা এরটা কি বলছে? বলছে অ্যাভারেজ কেইটার্স রিলেশনশিপ এস্টাবলিশ দ্য পারচেস অফ দ্য রেস্ট অফ দ্য প্রোডাক্ট। ঠিক আছে, কেইটা উইথ কেইটার্স টার্নওভার রেশিও। বলছে পাওনাদারদের আবর্তন অনুপাতের সাহায্যে বাকিতে পণ্য ক্রয়ের সঙ্গে পাওনাদারদের সম্পর্ক স্থাপন করা হয়। এরটা ঠিক আছে। দেখ এখানে বাংলাটা দেখলাম, বাংলাটা দেখে পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে কেইটাস টার্নওভার রেশিওতে কি রিলেশন তৈরি করে। কেইটাস টার্নওভার রেশিও কিসের রিলেশন তৈরি করে? ওই অ্যাভারেজ কেইটার্স এর সঙ্গে গুডস পারচেজ রিলেশন তৈরি করে। ঠিক আছে, তাহলে এ ঠিক বি ঠিক ডি ঠিক, তাহলে কোনটা হচ্ছে? দেখ বিটা। ঠিক আছে, 35 বলছে আ পার্টনার উইথড্র অন এপ্রিল 1। ঠিক আছে, অন এপ্রিল 1 এবং অক্টোবর 1 অন অ্যান অ্যামাউন্ট 6,000 টাকা ইচ। ঠিক আছে তো? আচ্ছা, if interest rate of 8% annually, what will be the total interest on 31 March? ঠিক আছে, তাহলে এ পার্টনার উইথড্র করছে এপ্রিল মাসের 1 তারিখে, টাকা তুলেছে 6,000 টাকা। ঠিক আছে, এপ্রিল মাসের 1 তারিখে টাকা তুলে 6,000 টাকা, আর অক্টোবর টাকা তুলে 6,000 টাকা, তাই তো? তাহলে এপ্রিল মাসে 6,000 টাকা তোলে, তাহলে 8% রেট অফ ইন্টারেস্টে 6,000 টাকা 8% রেট অফ ইন্টারেস্টে কবে টাকা তুলছে? এপ্রিল মাসে। দেখ ডেটটা কি বলেছে? এপ্রিল মাসে, এপ্রিল মাসের 1 তারিখে তুলেছে, আর ইয়ার এন্ড মার্চ মাসে, তার মানে এটা পুরো 12 মাস, এটা পুরো 12 মাসের ইন্টারেস্ট হচ্ছে। 6,000 8% করলে কত হয়? 408 টাকা। আর আবার 6,000 টাকা তুলেছে কবে? ওটা 1 অক্টোবর। 8% 1 অক্টোবর 6 মাস, 6 বাই 12, তাহলে কত হচ্ছে? 480 হাফ 240, তাহলে 400 600 700। 35-এর অপশন 720 কত নম্বর পয়েন্ট আছে বলতো? এ নম্বর পয়েন্ট। এটা বুঝতে পারি নিশ্চয়ই, এটা বোঝা গেল। বি, 36-এরটা বলছে
বলছি P, Q and R are partners in a firm. Their profit sharing ratio 5:2:2। আচ্ছা, R is receive minimum share of profit. R কে minimum profit দিতেই হবে 30,000 টাকা, has been guaranteed। আচ্ছা, in this case there is any deficit, যদি কোনো deficit হয় it will be P আর P and Q equal। আচ্ছা, the company has a profit 1 লাখ টাকা, কোম্পানির প্রফিট কত আছে 1 লাখ টাকা। তো দেখ এখানে দেখিয়ে দিচ্ছি কোম্পানির প্রফিট 1 লাখ টাকা, তাহলে এর মধ্যে আর এর কত হবে 2 ভাগ, 1 লাখ ইন্টু 5 আর 2 7 আর 2 9, 5/9, সরি 5/9 কেন 2/9। আর এর শেয়ার কত বল, পি কিউ আর 5:2:2, তার মানে আর এর শেয়ার হচ্ছে 2। তাহলে 1 লাখ ইন্টু 2/9 কত হচ্ছে 22,222। আর কে দিতে হবে কত 22,222 টাকা আর কে দিতে হবে। ঠিক আছে, বলছে যদি এত টাকায় শর্ট পড়ে 22,222 দিতে হবে। যদি কোনো শর্ট পড়ে সেই টাকাটা পি আর কিউ বিয়ার করবে। আর কি বলেছিল, এ এন্ড বি টু পার্টনার্স ইন এ ফার্ম, প্রফিট এন্ড লস দিয়েছে 1:1। এটা আর কি এর সঙ্গে কি জুড়ে দিয়েছিল। আচ্ছা এই তো বলেছে, আচ্ছা ঠিক আছে বোঝা গেল। ও এখানে বলেছে পির প্রফিট বের করতে বলেছে, বলছে পির প্রফিটটা বের করো, পির প্রফিট কত, পির প্রফিট কত হচ্ছে এখানে, পির প্রফিট কত হচ্ছে বল 1 লাখ ইন্টু 5/9, 55,555। আর এটা অন্য অঙ্ক তুলে দিয়েছে এর মধ্যে এটা অন্য অঙ্ক তুলে দিয়েছে, আর উপরের পোর্শনটা বলছি। তাহলে পির পাওয়ার কথা কত, কিউ পাওয়ার কথা কত, আর এর পাওয়ার কথা কত। আর কে দিতে হবে কত টাকা, আর কে দিতে হবে টোটাল 30,000 টাকা, মানে 22,222 দিয়েছে, তাহলে শর্ট পড়ছে কত 30,000 থেকে 22,222 বাদ দিলে পি কে আরো, মানে আর কে দিতে হবে কত 7,778 টাকা দিতে হবে। এই টাকাটা কারা কারা দেবে, পি আর কিউ দেবে। এই টাকাটা পি আর কিউ দুজন মিলে দেবে, এই টাকাটা পি আর কিউ দুজন মিলে দেবে। আর পি কত দেবে, কিউ কত দেবে, ওদের মধ্যে রেশিও কি ছিল, রেশিওতে দেবে, রেশিওতে। রেশিও কি ছিল পি আর কিউর 5:2, 5:2 রেশিওতে দেবে, 5:2। মানে পি দেবে কত 7,778 ইন্টু 5/7, পি কে দিতে হবে 5,550। পির পাওয়ার কথা কত 5,555, তার মধ্যে ও 5,555 দিয়ে দেয়, তাহলে ও পাবে কত 50,000 টাকা। তাহলে এখানে কি কোনো অপশন আছে 50,000 টাকা। এখানে 45,000 টাকা দিয়ে যাবেন, বুঝতে পারছেন এটা 50,000 টাকা হবে, লাস্ট অ্যান্সারটা যদি করি 50,000 টাকা। এখানে আমি আরো একবার বলে দিচ্ছি, ব্যবসা থেকে প্রফিট করেছে 1 লাখ টাকা এবং কথা হয়েছে যে আর কে 30,000 টাকা দেবে। তাহলে আর এর কত হচ্ছে, আর এর 2 ভাগ, 1 লাখের 2 এর 7, 5 আর 2 7 আর 2 9, মানে 2 এর 9, 1 লাখের 2 এর 9। এই দেখ 1 লাখের 2 এর 9 করে আর কে 7,700, 1 লাখের 2 এর 9 করে কত হয়েছিল 22,222 টাকা আর কে দিতেই হবে, কিন্তু আর এর কে দেবে বলছো 30,000 টাকা, শর্ট পড়লে কত 7,778 টাকা। এই টাকাটা কারা কারা দেবে, পি আর কিউ। তাহলে পি দেবে কত, পি দেবে কত 7,778 মধ্যে পি কিছু দেবে, কিউ কত কিছু দেবে। তাহলে পি আর কিউ কোন রেশিও দেবে দেখেন, বলেছিল পি আর কিউ রেশিও, ও আচ্ছা ইকুয়ালি দেবে বলেছিল, ইকুয়ালি রেশিও বলেছিল, ইকুয়ালি দেবে। এই টাকাটা ইকুয়ালি দেবে, ইকুয়ালি দেবে মানে এখানটায় হাফ হবে, 7,778 হাফ হবে। এটা হচ্ছে 3,889, কত হচ্ছে 3,889। তার মধ্যে পির তো এত টাকা হিসাব বেরিয়েছে, এত টাকা, তার মধ্যে 3,889 যদি আর কে দিয়ে দেয় তাহলে কত করে থাকবে, 3,889 যদি দিয়ে দেয়,
51,666 666 বা 667 এটা হচ্ছে অপশন। মানে অপশন কিছু আছে না, এটা দেখতে হবে, বাট এটাই হচ্ছে অ্যান্সার হচ্ছে 51,667 আসার কথা। 51,667 আসার কথা, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার আসছে। এখানে কি দিয়েছে, এখানে কোনো কোশ্চেন দেয়নি, এটা এটা কিছু না। এই যে এই কোশ্চেনটা এখানে চলে যাচ্ছে। 37 নম্বর কোশ্চেন বলেছে এ অ্যান্ড বি টু পার্টনার্স ইন এ ফার্ম, প্রফিট শেয়ারিং 1:1, ক্যাপিটাল বলেছে এ আর বি 1,20,000 আর 80,000, নর্মাল রেট অফ রিটার্ন 20%, প্রফিট ফর দ্য লাস্ট থ্রি ইয়ার্স 34, 38, 30, ইন দেয়ার ফার্ম সি ইজ টেকেন নিউ পার্টনার। ঠিক আছে তো? এটাই তো ঠিক নেই এখানে। ওরা আমাকে গুডউইল বের করতে বলেছে, কিন্তু কোন মেথডে? 2 ইয়ার পারচেস, 2 ইয়ার পারচেস মানে 2 গুণ হবে, ইন্টু অ্যাভারেজ প্রফিট। অ্যাভারেজ প্রফিট কত? 34, 38 আর 30। এই তিনটের অ্যাভারেজ করলে কত হবে? 34, 38, 30। ঠিক আছে, কত হচ্ছে? 1,02,000। 1,00,000 তিনটে প্রফিট যোগ করে 1,02,000। 3 বছরে 1,02,000, তাহলে এক এক বছরে কত করে? 51,000 করে। 51,000 ইন্টু 2 করলে অ্যান্সার হবে 1,02,000। 37 নম্বর অঙ্কের অ্যান্সার হবে ডি। 38, বেসড অন দ্য অ্যাভারেজ প্রফিট অফ দ্য পাস্ট 3 ইয়ার্স অন দ্য বেস অফ 2 ইয়ার পারচেস, দ্য ভ্যালু অফ গুডউইল। ওই একই কোশ্চেনের অ্যান্সার, ওটাই আবার একটা অ্যান্সার দিয়েছে, কোশ্চেন করতে বলেছে, ওটাই আবার একটা কোশ্চেন করতে বলেছে, ওই কোশ্চেনের মধ্যেই অ্যান্সার দিয়েছে। তাহলে কি বলেছে? অ্যাভারেজ প্রফিট অফ দ্য পাস্ট 3 ইয়ার্স অন দ্য বেস অফ 2 ইয়ার পারচেস, ভ্যালু অফ গুডউইল কত? সুপার প্রফিট মেথডে গুডউইল কত? সুপার প্রফিট মেথডে গুডউইলটা কত হবে? একটু পরে বলছি। 39 নম্বরটা বলছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল 2,00,000 টাকা, রিজার্ভ বলেছে 50,000 টাকা, 12% ডিবেঞ্চার 10,000, কারেন্ট লাইবিলিটি 80,000, ডেপ্ট ইকুইটি রেশিও কত? ডেপ্ট ইকুইটি রেশিও বের করার ফর্মুলা লোন। লোন হচ্ছে উপরে হবে 10,000 টাকা আর নিচে হবে ইকুইটি। ইকুইটি কত? 2,00,000, মানে ইকুইটি শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ। ঠিক, ইকুইটি শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ, তাহলে অ্যান্সার কত হবে? 10,000 বাই 2,85,000। 10,000 বাই 2,85,000 অপশন আছে? 0.04, 0.04 নেই, অপশন নেই। তাহলে আর একটা অপশন কি ছিল? দুটো ফর্মুলা ছিল, একটা ছিল লোন বাই ইকুইটি, আর একটা ফর্মুলা ছিল লোন 10,000 আর কারেন্ট লাইবিলিটি 80,000, 10 আর 80 90,000। ঠিক আছে, 90,000 বাই 2,85,000। এই যে আমি কি বললাম এখানে করে দেখিয়ে দিচ্ছি, 39 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা। ফর্মুলা কি বললাম? ডেপ বাই ইকুইটি, এটা একটা ফর্মুলা বললাম। ডেপ কত ছিল? 10,000, আর ইকুইটি কত ছিল? দুটো যোগ করে 2,50,000 টাকা। তো 10,000 বাই 2,50,000 করলে 0.04:1। ঠিক আছে, ওদের অ্যান্সার কত করে? 0.4:1, মানে এটাই ভুল দিয়েছে অপশনটা, এটা হবে 0.04:1, এটা হবে অ্যান্সার। 40 লাস্ট কোশ্চেন, ইফ দ্য কোম্পানি রেভিনিউ ফ্রম অপারেশন 20,00,000 টাকা, ওইটা আগেও ছিল অঙ্কটা। কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন 14,00,000 টাকা, তাহলে 20,00,000 থেকে 14,00,000 বাদ দিলে কত হয়? 6,00,000 টাকা। শুধু এটা বললাম, এটা একটু বলে দেবো তাহলে শেষ। 38 নম্বরটা বলে দেবো। বলছে বেস্ট সুপার প্রফিট মেথডে গুডউইল বের করার নিয়মটা। সুপার প্রফিট মেথডে গুডউইল বের করার নিয়ম, সুপার প্রফিট মেথডে গুডউইল বের করার নিয়ম, সুপার প্রফিট মেথডে গুডউইল বের করার নিয়ম। সুপার প্রফিট মেথডে গুডউইল, সুপার প্রফিট বের করার ফর্মুলা কি? অ্যাকচুয়াল প্রফিট মাইনাস নরমাল প্রফিট। কিন্তু এখানে তো কোনো অপশনই দেয়নি মনে হচ্ছে, এখানে তো কোনো অপশনই দেয়নি, বলছে বেস্ট অন দ্য অ্যাভারেজ প্রফিট। অ্যাভারেজ প্রফিটের উপর বেস করে করবো। ঠিক আছে, পাস্ট 3 ইয়ার পারচেস অফ 2 ইয়ার পার্ট।
ফার্স্ট 3 ইয়ার্স এর প্রফিট আর বেস্ট 2 ইয়ার। তো সুপার প্রফিটের সঙ্গে 2 বছর গুণ করলেই গুডউইল বেরিয়ে যাবে, কিন্তু সুপার প্রফিট বের করবে দ্য ভ্যালু অফ গুডউইল আন্ডার সুপার প্রফিট মেথড। সুপার প্রফিট বের করার জন্য নর্মাল রিটার্ন লাগবে, নর্মাল রিটার্ন নেই এখানে, এখানে নর্মাল রিটার্ন কিছু নেই। 38 নম্বর কোশ্চেনের অ্যান্সার এটা। অ্যাকচুয়ালি এই অঙ্কটা করা পসিবল নয়। সুপার প্রফিট মেথডে গুডউইল বের করতে গেলে তোকে নর্মাল রেট অফ রিটার্ন বলতে হবে, অঙ্কে নর্মাল রেট অফ রিটার্ন বলেনি, তাহলে এই অঙ্কটা করা পসিবল নয়, তাই এর অ্যান্সার 0 হবে। ঠিক আছে, 0 হবে, এই অ্যান্সার 0, কিছু করার নেই। তো অঙ্কটা করে দেবেন। এই কোশ্চেন পেপারে বহু বহু জিনিস ভুল আছে, বহু জিনিস ভুল আছে।